বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা যাত্রা। আমার প্রথম ইউটিউব ভিডিও। এটা শুধু ভিডিও নয়, বরং আমার স্বপ্নের প্রথম ধাপ। এখানে আমরা শিখব, বুঝব আর বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজ গল্পে রূপান্তরিত করব। আমি মোহাম্মদ কাদির, স্টার্টিং ইন ক্লাস 10। আমি যেভাবে জিনিসগুলো বুঝি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সো লেটস স্টার্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আমরা মানুষ তো নিজেদের শরীর নিয়ন্ত্রণের সমন্বয়ের কথা প্রায় বলি, কিন্তু গাছপালা, তারা কথা বলে না, চলে না, অথচ প্রকৃতিতে তারা এত সুন্দরভাবে টিকে থাকে কি করে? কিভাবে গাছপালা তার পাতা ঝরার সময় ঠিক বুঝতে পারে? চলুন আজকের এই রহস্যময় জগতে পা রাখি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বিজ্ঞানের এই মজার গল্পগুলো এই চ্যানেলেই চলতে থাকবে। চলুন পা রাখি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রথম পাতায়। এই চ্যাপ্টারে আমরা কি পড়ব তাকে খুব সহজে বোঝার জন্য প্রথমে চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ বানিয়ে নিই। এই চ্যাপ্টারকে আমরা 4টে ভাগে ভাগ করছি। প্রথম ভাগ উদ্দীপক। উদ্দীপক দুই প্রকারের, বহিরাগত ও অভ্যন্তরীণ উদ্দীপক। দ্বিতীয় ভাগে আমরা পড়ব সংবেদনশীলতা সম্পর্কে। তৃতীয় ভাগে আমরা জানব উদ্ভিদের সাড়া প্রদানের ধাপ। উদ্ভিদের সাড়া দেওয়ার পিছনে 3টে স্টেপ আছে। প্রথম স্টেপ উদ্দীপনা উপলব্ধি করা, দ্বিতীয় স্টেপ পরিবহন করা, তৃতীয় স্টেপ সেই পরিবহনের ভিত্তিতে প্রক্রিয়া অর্থাৎ সাড়া দেওয়া। চতুর্থ পর্যায়ে আমরা শিখব উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন দুই প্রকার, একটি ট্যাকটিক চলন আর দুই বক্রচলন। বক্রচলন দুই প্রকারের হয়ে থাকে, এক টপিক চলন, দুই ন্যাস্টিক চলন। টপিক চলনের 3টে প্রভাব হয়, যেটা এক ফটোট্রপিক অর্থাৎ আলোর প্রভাব, দুই জিওটপিক অর্থাৎ অভিকর্ষের প্রভাব, তিন হাইড্রোটপিক অর্থাৎ জলের প্রভাব। ন্যাস্টিক চলনে আমরা 4টে প্রভাব সম্পর্কে জানব। প্রথম ফটোন্যাস্টিক অর্থাৎ আলো, দুই থার্মোন্যাস্টিক অর্থাৎ তাপ, তিন কেমোন্যাস্টিক অর্থাৎ কেমিক্যাল, চতুর্থ সিসমোন্যাস্টিক অর্থাৎ স্পর্শ। এটা ছিল আমাদের চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ। এই জিনিসটা জানা হয়ে গেলে আমরা এক একটা বিষয় সম্পর্কে ডিটেলসে পড়ব। প্রথমে আমাদের পড়তে হবে উদ্দীপক। উদ্দীপক আসলে কি? বলার আগে আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দিই জিনিসটা, যাতে তোমাদের মাথায় ছবি বানিয়ে নিতে পারো। নাহলে আমি বলে দিচ্ছি, ধরো একটা গাছের মাথা বরাবর আলো অবস্থান করছে। আলোটা যদি তার অবস্থার পরিবর্তন করে, তাহলে দেখা যায় গাছের কাণ্ড, পাতা এগুলো আলোর দিকে বেঁকে যায়, বাঁক নেয় ওর দিকে। এটা হচ্ছে গাছের ডালপালা আলোর দিকে সিগন্যাল দিল, সাড়া প্রদান দিল। এই আলোটাকে আমরা উদ্দীপক হিসেবে ধরতে পারি। উদ্দীপক হলো একটা সংকেত বা পরিবর্তন, যার ফলে উদ্ভিদ সাড়া দেয়। এখানে উদ্দীপক আলো হিসেবে কাজ করতে পারে, বাতাস হতে পারে, উদ্দীপক হরমোনও হতে পারে। আলো তো এখানে উদ্দীপক হিসেবে কাজ করলো। আলোর প্রভাবে যে গাছ বেঁকে গেল বা গাছের যে বাঁক এলো, এই বেঁকে যাওয়া হলো গাছের জন্য সংবেদনশীলতা। সংবেদনশীলতা পুস্তক এর ভাষায় যদি বলতে চাই, সংবেদনশীলতা হলো উদ্দীপনার প্রতি গাছে সাড়া দেওয়ার ক্ষমতা, যে সিগন্যাল পেল তার রিয়াকশান দেওয়া। উদাহরণ হিসেবে যদি জিনিসটা দেখি, তাহলে আলো হলো উদ্দীপক, আর আলোর প্রভাবে গাছ বেঁকে গেল, বেঁকে যাওয়াটা হলো সংবেদনশীলতা। সংবেদনশীলতার একটা উদাহরণ আমরা খুব ভালোভাবেই জানি, লজ্জাবতী গাছ, মিমোসা পুডিকা। এই গাছের গায়ে যখন আমরা হাত দিই বা হাত লাগাই,
তখন গাছের পাতা দুটো বন্ধ হয়ে যায় বা মরে যায়। ফেমাস সংবেদনশীলতার উদাহরণ, যেটা আমরা ছোটোবেলায় নিজের প্র্যাকটিক্যাল করে মজা করতাম। এখন কোশ্চেন হলো, গাছের কোনো মস্তিষ্ক বা স্নায়ু না থাকার সত্ত্বেও কিভাবে সাড়া দেয়? অ্যান্সারটা ভেরি সিম্পল, কারণ গাছ তাদের কোষে থাকা বিশেষ প্রোটিন এবং হরমোন দ্বারা উদ্দীপকে শনাক্ত করে। উদাহরণ, সূর্যের আলো পড়ল, কোষ সংকেত পেল, কাণ্ড বা পাতা আলোর দিকে বেঁকে গেল। উদ্দীপক ও সংবেদনশীলতার দুটি জিনিস আমরা জেনে নিলাম। একটা জিনিস বাদ পড়ে গেল, উদ্দীপক দুই প্রকার হয়ে থাকে। বহিরাগত উদ্দীপক, যেটা বাইরের কারণে ঘটে, সেটা হলো বহিরাগত উদ্দীপক। আর যেটা উদ্ভিদের ভেতরের কারণে ঘটে, সেটা হলো অভ্যন্তরীণ উদ্দীপক। বহিরাগত উদ্দীপক তো আমরা দেখলাম, যেমন আলোর প্রভাবে গাছ বেঁকে যাওয়া, আলোর বাইরে থেকে আসা। অভ্যন্তরীণ উদ্দীপকটি যদি অ্যানিমেশনের মাধ্যমে বোঝাতে চাই, ধরো একটা গাছ নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, শিকড় যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার হয়েছিল ততটুকুই আছে। হঠাৎ করে এক সময় জলে লেয়ার সরে যাচ্ছে কোনো কারণে। উদ্ভিদের শরীরে জল দিয়ে খাবার তৈরি হয়, তাই জল তার জন্য জরুরি। তো সে জলের পিছনে ছুটতে ছুটতে তার শিকড়টাকেও জলের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আরও গভীরে যাওয়া শুরু করে জলের খোঁজে। সো এখানে জল হলো উদ্দীপক। আমাদের উদ্দীপক হয়ে গেছে, সংবেদনশীলতাও হয়ে গেছে। তৃতীয় যে পোর্শান, সেটা হলো উদ্ভিদের সাড়া প্রদানের ধাপসমূহ বা পদ্ধতি। উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি তিন প্রকার হয়ে থাকে। প্রথম, উপলব্ধি করা, অর্থাৎ উদ্দীপক শনাক্ত করা। দ্বিতীয়, পরিবহন, অর্থাৎ শনাক্ত করা সংকেতটা উদ্ভিদের ভেতরে পরিবহন করা। তৃতীয়, উদ্ভিদের সেই সংকেতের ভিত্তিতে প্রক্রিয়া দেখানো। প্রতিক্রিয়াটা হতে পারে দিক পরিবর্তন, যেমন আলোর দিকে বেঁকে যাওয়া, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। বিশেষ অংশকে সংকুচিত করা অথবা খুলে দেওয়া। এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। লজ্জাপতি গাছের পাতার গায়ে তোমরা হাত ঠেকালে, তোমার হাতের স্পর্শ পাতায় যখনই টাচ করছে, গাছের পাতা প্রোটিনের মাধ্যমে সেটাকে উপলব্ধি করে সিগন্যালটিকে পরে সেই তার ভিতরে পরিবহন করলো, এবং সেই পরিবহনের রিয়াকশান অনুযায়ী লজ্জাপতি তার গাছের পাতা দুটি বন্ধ করে দিল। এটা হলো সাড়া প্রদান। উদ্ভিদের সাড়া প্রদানের এই বিষয়টি প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিলেন তিনি হলেন জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু ছিলেন ভারতের একজন বিশিষ্ট বিজ্ঞানী। উদ্ভিদ জীবন নিয়ে গবেষণা তিনি দারুণ সফলতা অর্জন করেছিলেন। তিনি প্রমাণ করেছেন উদ্ভিদের অনুভূতি রয়েছে, তারা আলো, স্পর্শ, পানি ও অন্যান্য উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখায়। তার কিছু বিখ্যাত গবেষণা, ক্রেস্কোগ্রাফ যন্ত্র, তিনি ইলেকট্রিক সিগন্যালের ধারণা দেন। তিনি আরও আবিষ্কার করেছিলেন রেজোনেন্ট রেকর্ডার। এরপরে আমরা প্ল্যান্ট মুভমেন্ট মানে উদ্ভিদের চলন সম্পর্কে জানব। উদ্ভিদের চলন বলতে বোঝায় উদ্ভিদের কোনো অংশের অবস্থান পরিবর্তন করা। উদ্ভিদ পুরো শরীর সরাতে পারে না, কারণ তারা মাটির শিকড়ের সঙ্গে স্থির, তবে তারা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে চলন প্রদর্শন করে। আমরা এখানে জানব টাইপস অফ প্ল্যান্ট মুভমেন্ট, অর্থাৎ উদ্ভিদের চলনের প্রকারভেদ। উদ্ভিদের চলনের প্রকার দুই প্রকার, একটি ট্যাকটিক ও দুই বক্র চলন। ট্যাকটিক চলন যদি সহজভাবে ব্যাখ্যা করি, উদ্ভিদের বা এককোষী জীবের এমন একটি বিশেষ চলন যেখানে তারা উদ্দীপনার উৎসের দিকে বা বিপরীত দিকে সরাসরি সরে যায়। চলনের একটি প্রকারভেদ হলো ফটোন্যাস্টিক চলন, মানে আলো। আলো হলো এই চলনের উদ্দীপক, অর্থাৎ আলোর উপস্থিতি বা অনুপস্থিতির কারণে জীব সরাসরি গতি প্রদর্শন করে। এটি দুই রকমের হতে পারে, পজিটিভ ও নেগেটিভ ফটোট্যাকটিভ চলন। পজিটিভ
ফটোট্যাকটিক চলনে জীব আলোর উৎসের দিকে সরে যায়, আর নেগেটিভ চলনে জীব আলোর উৎস থেকে দূরে সরে যায়। আমি যদি অ্যানিমেশনের মাধ্যমে বোঝাই, ধরো একটা সমুদ্র আছে যেখানে শৈবাল যারা এককোষী সূর্যের আলো পড়ায় আলোর দিকে সরে যাচ্ছে, কারণ আলো তাদের খাবার তৈরি করে, ফটোসিনথেসিস করতে সাহায্য করে, আর যখন আলো কমে আসে তখন তারা দূরে সরে যায় আলো থেকে। যদি বাড়িতে প্র্যাকটিক্যাল করতে চাও তাহলে একটা শৈবালকে জলের পাত্রে রাখো এবং সেই পাত্রর একদিকে আলো ফেলে রাখো। শৈবাল ধীরে ধীরে সে আলোর দিকে সরে যাবে। আলোকে তারা বন্ধু হিসেবে বা শত্রু হিসেবে চিহ্নিত করে। বন্ধু হলে তারা কাছে যায় অর্থাৎ পজিটিভ, শত্রু হলে দূরে সরে যায় অর্থাৎ নেগেটিভ। এইভাবে আলোর সঙ্গে তাদের জীবনযাত্রা সম্পর্কে গড়ে ওঠে। চলো, ট্যাকটিভ চলন তো হয়ে গেল, এবার আমরা বক্রচলন সম্পর্কে একটু জানি। উদ্ভিদের এমন চলন যেখানে উদ্দীপনার ফলে তাদের কোনো অংশ বৃদ্ধি পায় এবং বাঁক তৈরি হয়। ধরো একটি গাছ আলো বা জল যেদিকে পায় সেদিকে বৃদ্ধি হওয়া শুরু করে। বক্রচলন প্রধানত দুই ধরনের, এক টপিক চলন, দুই ন্যাস্টিক চলন। টপিক চলন উদ্ভিদ অংশের বৃদ্ধি কোনো নির্দিষ্ট দিকেই ঘটে, আর ন্যাস্টিক চলন উদ্দীপনা যেমন আলো, তাপ, স্পর্শ তীব্রতা প্রতি সাড়া দেয়, কোনো নির্দিষ্ট দিকে ঘটে না। আমরা এখন ডিটেলসে পড়ব এগুলোকে। প্রথমে ট্রপিক চলন সম্পর্কে পড়ে নিই। ট্রপিক চলন সাধারণত ধীরে ধীরে ঘটে এবং এতে উদ্ভিদের কোনো এক বিশেষ অংশের বৃদ্ধি ঘটে, যেমন শিকড় বা কাণ্ড। উদ্দীপক এখানে আলো অর্থাৎ ফটোটপিক, পানি অর্থাৎ হাইড্রোটপিক, অভিকর্ষ অর্থাৎ জিওটপিক। ফটোটপিক চলন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অনুকূল, প্রতিকূল, তির্যক আলোকবর্তী চলন। অনুকূল মানে উদ্ভিদ অংশ আলোর উৎসর দিকে বৃদ্ধি পায়। প্রতিকূল মানে আলোর উৎস থেকে সরে যায়। তির্যক মানে আলোর উৎস সাথে তির্যক হয়। 1 নম্বর, ফটোটপিক চলনে উদ্দীপক হলো ফটো মিন্স আলো। উদাহরণ দিয়ে বোঝায়, তুমি তোমার জানলার পাশে একটা টব রাখলে, টবে গাছ আছে, দেখবে হঠাৎ করে সূর্য ওঠার পরে গাছের কাণ্ডটা সূর্যের দিকে বাঁক নেওয়া শুরু করেছে। এখানে আলো উদ্দীপক হিসেবে কাজ করলো। 2 নম্বর, জিওটপিক চলন। এখানে উদ্দীপক হলো অভিকর্ষজ বল। উদ্ভিদ অংশ অভিকর্ষজ বলের দিকে বৃদ্ধি পায়, যেমন উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়। উদ্ভিদের কাণ্ড তার অভিকর্ষের সাথে তির্যকভাবে বৃদ্ধি পায়। উদ্ভিদের শাখা মূল অর্থাৎ জিওট্রপিক চলনে ও অনুকূল অভিকর্ষজ চলন, প্রতিকূল অভিকর্ষজ চলন এবং তির্যক অভিকর্ষজ চলন আছে। এখানে ডায়াজিওটপিক চলনও আছে। ধরো একটা গাছ টবে আছে, গাছটার নিচের দিকে আড়াআড়িভাবে আছে, গাছটার নিচের দিকে শিকড় বেড়ে আছে। তুমি ওটাকে উল্টে দাও আড়াআড়িভাবে, কিছুদিন পরে লক্ষ্য করা যাবে গাছের কাণ্ড আড়াআড়ি ভাব থেকে আবার সোজা লম্বা ভাব নিয়েছে এবং গাছের মূল আবার বাঁক নিয়ে আড়াআড়ি ভাব থেকে মাটির দিকে যাওয়া শুরু করেছে। এবং শেষ 3, হাইড্রোটপিক চলন। এখানে উদ্দীপক জল অর্থাৎ পানি। হাইড্রোটপিক চলনে ও অনুকূল ও প্রতিকূল হাইড্রোটপিক চলন আছে। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায় আর উদ্ভিদের কাণ্ড জলের বিপরীতে বৃদ্ধি পায়। একটা গাছকে তুমি মাটিতে পুঁতলে, অভিকর্ষজ টানে নিচের দিকে যাচ্ছে, পাশে কোথাও একটা জলের উৎস বানিয়ে দাও, পরে কখনো লক্ষ্য করবে যে শিকড় বাঁক নিয়ে সোজা ভাব ছেড়ে জলের উৎসর দিকে চলে গেল। তাই জলের উৎস দিকে যে শিকড় গেল সেটা হলো অনুকূল। তার গাছের কাণ্ড পাতা যেগুলো জলের বিপরীত দিকে উপরে উঠে যাচ্ছে, এটা হলো প্রতিকূল হাইড্রোটপিক চলন। এবার পড়ব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন যদি সহজভাবে বলা যায়, ন্যাস্টিক চলন হলো উদ্ভিদের এমন চলন যেখানে তারা
বিশেষ উদ্দীপনা, আলো, তাপ, স্পর্শ প্রভৃতির তীব্রতা প্রতি সাড়া দেয়, কিন্তু এটি নির্দিষ্ট দিকে হয় না। প্রথমে জানব ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলন হলো যখন উদ্ভিদ আলোর প্রতি সাড়া দেয় তবে নির্দিষ্ট দিক হয় না। উদাহরণটি যদি বলি, পদ্মফুল সন্ধ্যার কম আলোতে বন্ধ থাকে, বুঝে যায়, দিনের বেলা আলো তীব্রতার সাথে খুলে যায়। 2. থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন হলো যখন উদ্ভিদ তাপের প্রতি সাড়া দেয়, তাপ কম বা বাড়লে উদ্ভিদের কিছু পরিবর্তন ঘটে। যেমন টিউলিপ ফুল তাপ কম থাকলে বন্ধ অবস্থায় থাকে আর তাপের তীব্রতা বাড়ার সাথে সাথে খুলে যায়। 3. কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলন উদ্ভিদ বা তার অংশ রাসায়নিক পদার্থের প্রতি সাড়া প্রদান করে। উদাহরণ হিসেবে সূর্য শিশির, তার উদ্ভিদের উপরে যদি কোনো পতঙ্গ এসে বসে, পাতার রোম পতঙ্গের দেহস্তর প্রোটিনের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় অথবা পতঙ্গকে আবদ্ধ করে নেয়। সর্বশেষ আমরা জানব সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের এমন গতি যা কোনো শক বা স্পর্শ পাওয়ার পর ঘটে। লজ্জাবতী গাছ উদাহরণ যদি বলি, গাছের পাতাগুলো স্পর্শ করলে দ্রুত বন্ধ হয়ে যায় যাতে এটি শত্রুর হাত থেকে রক্ষা পায়। তাহলে বন্ধুরা, ছোট্ট উদ্ভিদও কত জটিল এবং বিস্ময়কর। লাইক, শেয়ার, কমেন্ট কিছু করতে ভুলবেন না।